বিয়ের রাতে হঠাৎ করে আমার বর এসে আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এক ধাক্কায় আমি গিয়ে পড়ি ব্যালকনির গ্রিলে। মাথায় প্রচণ্ড আঘাত পাই আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে এসব। এমনিতেই মন খারাপ, পরিবারের সবাইকে ছেড়ে এসেছি, তার উপর তার এমন ব্যবহার তো আমি কল্পনায় মেনে নিতে পারছি না। সারা রাত কেটে যায় আমার ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে, তবুও তিনি দরজা খুলেননি। এতক্ষণে কপাল ফুলেও উঠেছে আমার। সকালবেলা বাসার লোকজন ডাকাডাকি করায় প্রত্যয় এসে দরজা খুলে দেয় আর আমাকে ডেকে বলে রাতের ঘটনা যেন বাসার কেউ জানতে না পারে। সবাই যেন ভাবে আমাদের মধ্যে সব কিছুই স্বাভাবিক ছিল। আমি তার দিকে মাথা তুলে তাকাতেই সে বলে উঠে, ইস, কপালে কি হয়েছে? ওহ ওহ, গ্রিলে ধাক্কা পেয়েছো? আই অ্যাম সরি। আমি আসলে বুঝে উঠতে পারিনি তুমি যে এইভাবে আঘাত পাবে। আমি তার কথায় কোনো উত্তর না দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে অন্য একটা শাড়ি পরে চলে যায় নিচতলায়। বাসার সবাই এসে ভিড় জমায় আমাকে দেখে। আজ আমাদের বউ ভাতের প্রোগ্রাম। আমার শাশুড়ি মা এসে বললেন, বৌমা, তোমার কপালে কি হয়েছে? কিভাবে মাথায় আঘাত পেলে? আমি চুপ করে আছি দেখে প্রত্যয় হাসতে হাসতে এসে বলে, মা, ও কাল খাট থেকে ঘুমের মধ্যে পড়ে গিয়ে কপাল ফুলিয়েছে। শাশুড়ি মা প্রত্যয়কে ধমক দিয়ে বললেন, এটা কি কোনো হাসির কথা? আজ থেকে বৌমাকে ওই পাশে শুতে দিবি আর তুই এ পাশে শুবি। প্রত্যয়ের মিথ্যে কথা সহজ সরল শাশুড়ি মা বিশ্বাস করে নেন। আমাকে তাড়াতাড়ি নাস্তা এনে দিয়ে বললেন, এই নাও মা, তাড়াতাড়ি খেয়ে নাও, একটু পরে পার্লারের লোকজন তোমাকে সাজাতে চলে আসবে। আমি কোনো রকম অল্প একটু খেয়ে নিলাম। একটু পরে পার্লারে দুই আপু চলে আসেন আমাকে সাজাতে। আমার সাজ যখন পুরোপুরি কমপ্লিট, তখন প্রত্যয় ওর ড্রেস নেওয়ার জন্য রুমে আসে। প্রত্যয় আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কিছুক্ষণ পরে বলে ওঠে, এত সেজে কি হবে? আমার তো এতে কিছু যায় আসে না। তুমি সাজলেও যা, না সাজলেও তা, এই আমার কাছে। এ কথা বলে প্রত্যয় ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। আমি শুধু অবাক হয়ে ভাবতে থাকি, তিনি কেন করলেন এইরকম আমার সাথে? প্রত্যয়ের আত্মীয় স্বজন সবাই খাওয়া দাওয়া করে এসে এসে আমাকে দেখে যাচ্ছেন আর প্রশংসা করে আমার শাশুড়ি মাকে বলছেন, বউ তো অনেক সুন্দর এনেছো, এত বড় বাড়িটা আজ আলোকিত লেগেছে, পরিপূর্ণ লাগছে। আমার শাশুড়িও অনেক খুশি তাদের প্রশংসায়। আমার শাশুড়ি এসে হঠাৎ করে বলে উঠলেন, আমার বউ আমাকে যেভাবে বসিয়ে রেখেছ, আমার বৌমা কি খেয়েছে? শাশুড়ি মা ধীর কণ্ঠে বললেন, ইস, ভুল হয়ে গেছে, পার্লারের সাজের চক্করে তো ওকে খাওয়ানোই হয়নি। বাবা এবার রেগে গিয়ে বললেন, প্রত্যয়, এই প্রত্যয়। এবার প্রত্যয় যেন ঝড়ের গতিতে দৌড়ে আসলেন, জি আব্বা, তোমার বিয়ে করা স্ত্রী এখনো খায়নি, এই খেয়াল আছে? স্ত্রীর খবর রাখা শিখো এখন থেকে, ওর খেয়াল রাখা তোমার দায়িত্ব, মনে থাকে যেন। প্রত্যয় মাথা নিচু করে উত্তর দিলেন, জি আব্বা। এতক্ষণে এইটুকু বুঝতে পারলাম, প্রত্যয় এবং শাশুড়ি মা বাবাকে অনেক ভয় পান। শাশুড়ি মা খাবার এনে আমাকে খাইয়ে দিতে শুরু করেন। প্রত্যয় আমার দিকে রাগী চোখে তাকিয়ে রইলেন, যেন না জানি কত দিনের শত্রুতা তার সাথে আমার।
সন্ধ্যা প্রায়। আমার বাসার লোকজনও খাওয়া দাওয়া করে নিয়েছে। এখন আমাকে আর প্রত্যয়কে নিয়ে যাবে তাদের সাথে করে আমাদের বাসায়। শাশুড়ি মা এসে প্রত্যয়কে তৈরি হতে বলায় প্রত্যয় রেগে গিয়ে বলে উঠেন, আমি যাব না ওই বাসায়। যার বাসা তাকে যেতে বলো, সে যাক, আমি গিয়ে কি করব ওখানে? আর তখনই বাবা এসে বলেন, প্রত্যয় তুমি কি কিছু বললে? না বাবা, আমি রেডি হচ্ছি, ওই বাসায় নাকি যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হও, তারা অপেক্ষা করছেন। আর ওখানে গিয়ে সবার সাথে সুন্দর আচরণ করবে, মনে থাকবে? জি আচ্ছা। এরপর আমরা বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আজ আমাদের বাসায় আমার রুমটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে সবাই। খাটটাও সুন্দর করে ফুল দিয়ে সাজানো। আমরা বাসায় যেতে আশেপাশে থেকে অনেকে আমাদের দেখতে আসেন। আমার কাজিনরা এসে প্রত্যয়ের সাথে দুষ্টুমি করে। প্রত্যয় আমাদের বাড়ির সবার সাথে ভালো ব্যবহার করেন, এমনকি আমার বাবা মায়ের সাথেও। শুধুমাত্র আমার সাথে ছাড়া। আমি এটাই বুঝলাম না আমি কি করলাম। রাতে সবার সাথে খাওয়া দাওয়া করে আমরা আমাদের রুমে যাব। সেই মুহূর্তে আমার ছোট ভাই বোনেরা প্রত্যয়ের কাছে 5,000 টাকা দাবি করে বসে। তাহলে নাকি রুমে ঢুকতে দেবে না। ওরা খুব কষ্ট করে নাকি রুম সাজিয়েছে। প্রত্যয় ভদ্র ছেলের মতো কোনো ঝামেলা ছাড়াই হাসতে হাসতে ওদের 5,000 টাকা দিয়ে রুমে ঢুকে গেলেন। আমিও অবাক। আমি তো ভাবছি এই ছেলে এখনই রাগ করে তার বাসার উদ্দেশ্যে রওনা না দেয় কিনা। না, ওনাকে তো বুঝতেই পারছি না আমি। আমরা দুজন রুমে ঢুকি আর সবাই চলে যায়। আমি খাটে গিয়ে বসতে প্রত্যয় আমাকে বলে, এই ওঠো খাট থেকে, আজ এই খাট আমার। তুমি কেন এই খাটে বসছো? মানে মানে আবার কি? আজ এই খাট আমার। এ বলে হল, সারা জীবন থাকলাম আমি, উড়ে এসে জুড়ে বসতে চাইছে এখন আরেকজন। রুম আমার, খাট আমার, সব আমার। আমি শোবো, যা খুশি তাই করব। এই বলে আমি খাটে উঠে বসে পড়লাম। তাহলে আমি কই থাকব? আপনি খাটের এক পাশে থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার সমস্যা আছে। কি সমস্যা? আমি শোবো না তোমার সাথে। আমি আপনার বিয়ে করাবো, ভুলে গেলেন নাকি? কিসের বউ? আমি তো তোমায় বউ বলে মানি না, আর না কোনো দিন মানব। কি বলছেন এসব? যা শুনছো ঠিকই শুনছো। আমি তোমার কোনো দিন আমার বউ বলে স্বীকৃতি দিতে পারবো না। আমার অপরাধ? তোমার কোনো অপরাধ নেই। তাহলে এত প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। কয়েকটা দিন যাক, আমি তোমায় ডিভোর্স দিয়ে দেবো। কয়েকটা দিন আমায় সময় দাও। আপনার মাথা ঠিক আছে? কি বলছেন এসব আপনি? আমি চাই না এই বাসায় কোনো রকম সিক্রেট করতে। প্লিজ চুপচাপ শুয়ে পড়ো। আর কয়েকটা দিন একটু আমায় বইয়ের অভিনয় করে যাও, আমার বাবা মা যেন বুঝতে না পারেন। তারপর আমি তোমায় সময় মতো মুক্ত করে দেব। আমার কাছে এর চেয়ে বেশি কিছু আশা করো না। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। এখন তুমি খাটে শুয়ে মুখ ফিরিয়ে কান্না করবে। যাই করো, মনটা একটু হালকা হবে। আসলে তোমার কোনো দোষ নেই, দোষ আমারই। এখন আপনি বলবেন আমি আরেকটা মেয়েকে ভালোবাসেন, তাই না? আর তাই আমাকে ডিভোর্স দিয়ে ওই মেয়েকে আপনি বিয়ে করবেন, তাই না? আর আমিও কাঁদতে কাঁদতে তার হাতে আমার স্বামীকে তুলে দেব। এই যে মেয়ে, কান
খুলে শুনুন, আমি ওইসব মেয়েদের মতো না। ঠিক আছে, যে নেকা কান্না কেঁদে নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দেব। আমি 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 আমার কোনো কিছুর ভাগ অন্য কাউকে দিই না, আর স্বামীর ভাগ তো দেব না, অসম্ভব। প্রেম ভালোবাসা যা ছিল সব বিয়ের আগে ছিল। এখন থেকে আমি আপনার বর্তমান আর ভবিষ্যৎ। খবরদার, আর যদি ওই মেয়ের সাথে কোনো রকম যোগাযোগ রাখেন, আমার চেয়ে ভয়ঙ্কর আর কেউ হবে না। কি করবে তুমি? ভয় দেখাও আমাকে? আমার এক কথা, তোমাকে আমি ডিভোর্স দেব কয়েকদিন পর। এটাই আমার শেষ কথা। আর আমারও শেষ কথা শুনে রাখুন, আমার আর আপনার মাঝে যে আসবে তাকে আমি কি পরেরটা পরেই দেখতে পাবেন। সেই মুহূর্তে প্রত্যয়ের ফোনে একটা কল চলে আসে। ফোনটা রিসিভ করেই প্রত্যয় বলে, হ্যাঁ আমি এখনই আসছি। আর তখনই আমি প্রত্যয়ের ফোনটা ওর হাত থেকে নিয়ে নিই আর বলি, কোথাও যাবেন না আপনি, আপনাকে আমি কোথাও যেতে দেব না। প্রত্যয় রেগে গিয়ে বলেন, ফোনটা দাও আমায়। আমি ফোনটা ওর হাত থেকে দিই না বলে ও আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে চলে যায়। আমি ভাবতে থাকি, কি করব আমি এখন? আমার পরিবারে যদি জানায় তাহলে তারা কষ্ট পাবেন, আর তার পরিবারে জানতে তিনি নিষেধ করেছেন। আমি নিজেও তো তোমাকে আটকাতে পারলাম না। কি করব এখন আমি? ঘন্টা খানেক পর প্রত্যয় আবার চলে আসেন। ফিরে আসলেন যে, আমার কোন বিষয়ে কথা বলবে না কখনো তুমি? কে? বলবো না? আমি আপনার স্ত্রী, আমার অধিকার আছে। আমি তোমায় সেই অধিকার দিইনি, তাই আমার কোনো ব্যাপারে কোনো রকম নাক গলাবে না। প্রত্যয় এই কথা বলে খাটের একপাশে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। আমিও শুয়ে পড়লাম অন্য পাশে। সকাল হলো। আমি উঠে ফ্রেশ হবার আগেই দেখি প্রত্যয় আম্মুর সাথে গিয়ে গল্প করছে। আমি বুঝতেই পারছি না এই প্রত্যয়কে। আমার সাথে কুস্তি, আমার পরিবারের সাথে কি সুন্দর দোস্তি। আমার পরিবারের সবাই তো প্রত্যয়ের ব্যবহারে মুগ্ধ। ফ্রেশ হয়ে আমরা সবাই সকালে নাস্তা করে নিই। নাস্তা করে বেলকনিতে এসে দাঁড়াই আমি। পেছন থেকে প্রত্যয় এসে বলে, জানো তুমি অনেক লাকি, এমন একটা পরিবার পেয়েছো। এমন পরিবার পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার বাবা মা কত মিশুক। তোমার মায়ের সাথে তোমার বাবা কি সুন্দর আচরণ করেন, দুজনের কি সুন্দর ভাব। আর অন্যদিকে আমার বাবা মা, তাদের একসাথে হাসতেও দেখিনি কোনোদিন আমি। কত লাকি তুমি। আজ আপনি যা বলছেন, কোনো একদিন আমার সন্তানও ঠিক এই কথা কাউকে বলে আপনি খুশি হবেন। প্রত্যয় কোনো কথা না বলে চলে যায়। দুপুরের খাওয়া দাওয়া সেরে প্রত্যয় আমাকে রেডি হতে বলে ওদের বাসায় যাবার জন্য। কি হলো, এখনো রেডি হওনি তুমি? আমি যাব না। মানে কি? মানে আপনি বুঝেন না? যেখানে আপনি আমাকে স্ত্রীর মর্যাদাই দিবেন না, সেখানে গিয়ে আমি কি করব? তোমাকে তো বলছি এখন না, কয়েকদিন পর একেবারে চলে এসো। এখন কোনো রকম ঝামেলা করো না, নহিলে বাবা কি যে করবেন তা তোমার ধারণার বাইরে। আপনি যান, আমি আপনার বাড়ির বউ হবার অভিনয় করে যাই না? হ্যাঁ, অল্প কিছুদিন, তারপর আমিই তোমায় মুক্তি দিয়ে দেব। আমি যদি আজ আপনার বাসায় প্রবেশ করি তাহলে মৃত্যুর আগে পর্যন্ত আপনার জীবন থেকে সরব না, মাথায় রাখবেন কথাটা। এই বলে আমি রেডি হয়ে নিলাম আর সবাইকে বিদায় জানিয়ে চলে গেলাম প্রত্যয়ের বাসায়।
পরের দিন থেকে শাশুড়ি মা সংসার আমার হাতে তুলে দিলেন আর বললেন, আজ থেকে এই পরিবার এবং সংসারের দায়িত্ব তোমার। বাবাও আমাকে বেশ ভালোবাসেন, বাইরে গেলে কিছু না কিছু নিয়ে আসেন আমার জন্য। কিন্তু তিনি যে খুব রাগী তা প্রত্যয় আর মাকে দেখলেই বোঝা যায়। তাকে দেখলেই তারা দুজন যেন ভয়ে চিপুস হয়ে যায়। প্রত্যয় বাসায় থাকাকালীন প্রায় ফোনে কথা বলেন আমার আড়ালে গিয়ে। আমি না করলেও আমার কোনো কথা শুনে না তিনি। এর মধ্যে আমি তাকে প্রবেশ করার জন্য মায়ের কাছ থেকে জেনে তার পছন্দের খাবার রান্না করি প্রতিদিন। তার জন্য সাজগোজ করে বসে থাকি, কিন্তু তিনি আমার দিকে ফিরেও তাকান না। দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। আমি আমার চেষ্টায় বিফল হয়, তাই সিদ্ধান্ত নেয় আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। প্রত্যয় তাকে নিশ্চয় ভালো থাকুক যাকে সে ভালোবাসে। তাই একদিন সকালে আমি বেডের পাশে এক টুকরো কাগজে কয়েকটা লাইন লিখে বাড়ি ছেড়ে চলে যাই। কিন্তু রাস্তায় যেতেই আমার অ্যাক্সিডেন্ট হয়। আমি অজ্ঞান হয়ে যাই আর আমার মোবাইল থেকে কেউ একজন প্রত্যয়ের কাছে ফোন দেয়। প্রত্যয় তখনই চলে আসেন হসপিটালে, যেই হসপিটালে আমাকে নিয়ে যাওয়া হয়। অ্যাক্সিডেন্টে আমার তেমন কোনো ক্ষতি না হলেও ডান পাটা মচকে যায়। কিছুটা সুস্থ অনুভব করলে ডাক্তার আমাকে বাসায় পাঠিয়ে দেন আর বেড রেস্ট দিয়ে দেন। বললেন কিছুদিন রেস্ট থাকতে হবে, পায়ে ভর দেওয়া যাবে না। প্রত্যয় আর প্রত্যয়ের পরিবার তাদের বাসায় নিয়ে যায় আমায়। আমার পরিবার সেবা যত্ন করার জন্য আমাকে তাদের সাথে নিয়ে যেতে চাইলেও প্রত্যয় আমাকে নিতে দেয় না। প্রত্যয় নিজেই আমার খেয়াল রাখবে শুরু করেন। আমাকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যাওয়া থেকে শুরু করে আমার চুল বেঁধে দেওয়া, আমাকে খাইয়ে দেওয়া, সমস্ত মতো ওষুধ খাওয়ানো সবই করেন তিনি। আর সব শেষে প্রতি রাতে এই বললে ঘুমান, এগুলো কিন্তু আমি মানবতার খাতিরে করছি, অন্য কিছু ভেবো না যেন। আর আমি তাকে বলি আমি সুস্থ হলেই চলে যাব, চিন্তার কোনো কারণ নেই। কয়েকদিনের মধ্যেই আমি সুস্থ হয়ে যাই। কেন যেন মনে হচ্ছে প্রত্যয়ের মনে এই কয়েকদিনে আমার জন্য মায়া জন্মে গেছে। তার চোখে মুখে আমি আমার জন্য মায়া দেখতে পাই। এর মধ্যে প্রত্যয়ের জন্মদিন। মা আর আমি মিলে সব কিছু প্ল্যান করে তার জন্মদিনের আয়োজন করি। তার পছন্দের কেক আনি, তার পছন্দ মতো সব কিছু সাজাই, রান্না করি, ছোট খাটো একটা পার্টির আয়োজন করা হয়। তিনি তার কয়েকজন বন্ধু বান্ধবীকেও দাওয়াত করেন। এর মধ্যে একজন হচ্ছে তমা, যে কিনা খুব বেশি স্মার্ট। জন্মদিনের প্রোগ্রামে এই মেয়ে খুব কাছে কাছে থাকছে প্রত্যয়ে, তার মানে এই মেয়ে হচ্ছে তার প্রেমিকা। যখনই এই দুজন একত্র হয় আমি গিয়ে তাদের মধ্যে দাঁড়িয়ে পড়ি, কাছাকাছি এসে কথা বলার সুযোগ দিই না। আমার কেমন যেন অস্বস্তি লাগছে এদের পাশাপাশি দেখে। একটা পর্যায়ে তো এই মেয়ে আমাকে বলেই ফেললো, এই মেয়ে তুমি আমার আর প্রত্যয়ের মাঝখানে এসে দাঁড়াচ্ছ কেন বারবার? আমি তো রেগে মেগে আগুন। আমার বরের কাছে আমি আসবো না তো কে আসবে? সবাই ওখানে একসাথে মজা করছে। বাপরে, আর আপনি আমার বরের সাথে এখানে ওকে নিয়ে এসে চিপকে আছেন। কেমন মেয়ে আপনি? অন্যের স্বামীর গা ঘেঁষাঘেঁষি করতে লজ্জা করে না? তুমি জানো আমি কে? না, জানি না, আর জানার ইচ্ছেও নেই। শুধু জানি এই মুহূর্তে আপনি আমার বরের থেকে 4 হাত দূরে দূরে থাকবেন আর খাওয়া দাওয়া করে চুপচাপ করে চলে যাবেন। তোমার সাহস তো কম না? আমি তমা, প্রত্যয়ের ভালোবাসার মানুষ। তোমার সাহস কি করে হয়
আমার সাথে এমন ব্যবহার করার? প্রত্যয়, তুমি কিছু বলবে না? যারা, তুমি কিন্তু অতিরিক্ত করছো। যাও এখান থেকে। দাঁড়ান, আমি বাবাকে ডেকে আনি আর বলি আপনার এই কর্মের কথা। আর আজ আমি সব কিছু বলে দেবো তাদের। যাচ্ছি। এই শোনো শোনো, আমার আজকের এই দিনটা নষ্ট করে দেবে? আমি তোমার থেকে দূরে সরতেছি। তুমি যাও, আমার জন্য এক গ্লাস জুস নিয়ে এসো। আমি তোমার সাথে একটু কথা বলে আসছি। প্লিজ আমার আজকের দিনটা মাটি করে দিও না। আচ্ছা ঠিক আছে, শুধু আজ আপনার জন্মদিন বলে আমি কাউকে কিছু জ্বালালাম না, কিন্তু ওকে আপনার থেকে দূরে যেতে বলুন। আর আপনিও ওর সাথে কোনো রকম আর যোগাযোগ করবেন না, নইলে আমি বাসায় সবাইকে সব জানিয়ে দেব। এই বলে আমি প্রত্যয়ের জন্য জুস আনতে চলে যাই। জুস নিয়ে প্রত্যয়ের কাছে আসতেই আমার সারা শরীর কাঁপতে থাকে। হাত থেকে জুসের গ্লাসটা পড়ে যায় আর অস্পষ্ট কণ্ঠে আমি বলে উঠি, অপর্ণ। যারা, কি হয়েছে তোমার? ঠিক আছো তো তুমি? সরি, কিভাবে যেন হাত থেকে পড়ে গেল গ্লাসটা। আচ্ছা সমস্যা নেই, এই দেখো কে এসেছে। আরে তাড়াতাড়ি এসো, এই দেখো ওই যে অর্পণ, আমার একমাত্র ভাই, আমার খালাতো ভাই, যে কিনা আমার বন্ধু, ভাই সব কিছু। ও আমাদের বিয়েতে আসতে পারেনি বলে ওকে দেখনি তুমি। আজই দেশে এসেছে ও, তাও শুধু মাত্র আমার জন্মদিন বলে। কত বড় সারপ্রাইজ দিল আজ ও আমাকে। তোকে আর আমি কি সারপ্রাইজ দিলাম? তুই তো আমাকে তার চেয়েও বড় সারপ্রাইজ দিলি। আমি সারপ্রাইজ দিলাম? কি সারপ্রাইজ দিলাম তোমাকে আমি আবার? না মানে, এই যে কত সুন্দর একটা বউ এনে সারপ্রাইজ দিলি। যাই হোক, পরিচিত হই আমরা তাহলে। হাই, আমি অর্পণ, প্রত্যয়ের ভাই। হাত বাড়িয়ে, আসসালামু আলাইকুম, আমি যারা, প্রত্যয়ের স্ত্রী। হাত না মিলিয়ে তোমাকে আমি তুমি করে বলবো যারা, আর নাম ধরেই ডাকবো, কারণ প্রত্যয় আর আমি সমবয়সী। কি রে প্রত্যয়, তোর কোনো আপত্তি আছে কি নাকি রে? আরে না, কি বলছিস? তাছাড়া যারা তো আমাদের থেকে অনেক ছোট, তুই নাম ধরে ডাকিস, এত ফর্মালিটির দরকার নেই। এমন সময় শাশুড়ি মা এসে অর্পণকে দেখে জড়িয়ে ধরেন। বাবা, তুই কখন এসেছিস? কবে এসেছিস দেশে? জানালিও না একটু? তোর মা বলল না কিছু? তোর মাকে কত করে বললাম, আসলো না বলে ওর নাকি কোমরের ব্যথাটা বেড়েছে। কি যে বলো না খালামণি, যদি জানিয়ে আসতাম তাহলে কি সারপ্রাইজ দিতে পারতাম। আজই দেশে এসেছি আমি, আর এসেই তোমাদের এখানে মাকে তোমাদের জানাতে না করেছি। আর আমার ব্যথাটা খুব বেড়েছে, আমিও বলেছিলাম আসতে, বলল তুই চলে যা। প্রত্যয়ের বিয়েতে আসতে পারেনি, জন্মদিনে তো আশায় লাগবে বলো, তাই তো চলে এলাম। তবে খালামণি, প্রত্যয়ের বউকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। শুধু তোর না, আমাদের সবার পছন্দ হয়েছে। মিষ্টি বৌমা আমার। মা, আমি একটু ভেতরে যাচ্ছি, মাথাটা যেন কেমন করছে। এই কথা বলে আমি চলে আসি ওখান থেকে। রুমে গিয়ে বসে থাকি। কিছুক্ষণ পর প্রত্যয় গিয়ে আমার নাম ধরে ডাকতেই আমি আঁতকে উঠি। যারা, কি হয়েছে তোমার? না কিছু না তো, তাহলে ওখান থেকে চলে আসলে যে? আর এখন আবার আমি ডাকতেই কেমন কেঁপে উঠলে? না, এমনি শরীরটা কেমন যেন লাগছে। চলো, সবাই অপেক্ষা করছে, কেক কাটবো। তারপর সবাই মিলে কেক কেটে আনন্দ করে পার্টি সমাপ্ত হয়। অতিথিরা সবাই চলে যায়। অর্পণের আর চোখে আমার দিকে তাকানোটা আমার একদমই ভালো লাগছে না, অসহ্য লাগছে।
কখন ও যাবে আমি সেই অপেক্ষায় আছি। পার্টি শেষে অর্পণ বলে, আমি আজ তাহলে আসি। ও ও এই যে তোমাদের জন্য গিফট, কপিল রিং এনেছিলাম দুজনের জন্য। দে দে, আমি পরেই দিই। এই বলে অর্পণ প্রত্যয়ের আঙুলে একটা আংটি পরিয়ে দেয়। ওকে পরিয়ে আমার কাছে আসে আমার আঙুলে অপর আংটিটা পরাতে দিতে। দেখি যারা, এদিকে এসো তো, আমার জন্য গিফট এনেছে। নিতে তো হবেই, না নিলে মা আর আপনার ভাই আবার মন খারাপ করবে। আমার হাতে দিন, আমি নিজেই পরে নেব। অর্পণ চেয়েছিল ও আমাকে আংটিটা পরিয়ে দিবে, কিন্তু আমি সেই সুযোগ না দিয়ে আংটিটা হাতে নিয়ে নিই। অর্পণের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। আচ্ছা খালামণি, আমি আজ আসলে আসি। খালু আবার কোথায় গেল? ডাকো, খালুকে দেখা করে যায়। তুই এসেছিলিস আর আজ তোকে আমি যেতে দেব না। আজ তো তোকে থেকেই যেতে হবে। না খালামণি, মা অপেক্ষা করছে। আজ আসি, দুদিন পর কাপড় চোপড় গুছিয়ে চলে আসবো লম্বা ছুটিতে, কেমন? সত্যি তাও? একদম সত্যি। আচ্ছা তাহলে। এরপর অর্পণ সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি রুমে গিয়ে আমার কানের দুল, গলার নেকলেস খুলে ছুঁড়ে ছুঁড়ে খাটে ফেলতে থাকি। তখনই প্রত্যয় রুমে আসে। ওকে দেখে অস্বাভাবিকভাবে টিকলিটা খুলে রাখি। যারা, জি বলুন। থ্যাংক ইউ। কিসের জন্য? আমার জন্য। এত সুন্দর করে সব আয়োজন করার জন্য। এটা আমার দায়িত্ব ছিল। ধন্যবাদ লাগবে না। আচ্ছা বলো, কেমন দেখলে তোমাকে? দারুণ না দেখতে? কত স্মার্ট বলো। সুন্দর। আর কিছু বলবে না? কি বলবো, অনেক সুন্দর। আমি তা বলিনি, আমি বললাম রাগাছ না যে? একটু আগেও তো বলে আমি যেন ওর সাথে কোনো রকম যোগাযোগ না রাখি, আর এখন নিজের মুখে সুন্দর ও বলছো? কারো মনের উপর তো আর জোর করা যায় না, তাই না? আপনি নিজে থেকে যোগাযোগ বন্ধ না করলে কি আমি জোর করে বন্ধ করাতে পারবো? তাও ঠিক। আচ্ছা, আপনারা দুজন দুজনকে এতই যখন ভালোবাসেন, তাহলে বিয়ে করলেন না কেন? আমাকে কেন বিয়ে করলেন? আমার জীবনটা কেন নষ্ট করলেন? এখন তো ঠিকই আমাকে ডিভোর্স দিয়ে নিজেরা এক হবেন। আমার কি হবে ভেবে দেখেছেন একবার? আমি ভেবেছি এতদিনে আপনার আমার প্রতি মায়া জন্মে গেছে। আপনি আমার অতীত পেছনে ফেলে আমাকে নিয়ে ভাবছেন, কিন্তু আমার ধারণা ভুল, সম্পূর্ণ ভুল। আজকের পর আমি আর আপনাদের মাঝে কাটা হয়ে দাঁড়াবো না। আপনি মুক্ত। কবে ডিভোর্স দিতে চান জানাবেন, আমি পেপারে সাইন করে দেব। কিন্তু আমার এই প্রশ্নের উত্তর দিয়ে যান। আপনার যদি বিয়েতে মতেই না থেকে থাকে, তাহলে কেন করলেন আমাকে বিয়ে? প্রত্যয়ের কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আমি খাটের উপর শুয়ে পড়ে কাঁদতে থাকি। 2 দিন কেটে যায়। প্রত্যয় আজ দুপুরে খিচুড়ি খেতে চেয়েছেন বলে আমি এক মনে খিচুড়ি রান্না করছি। হঠাৎ করে কিচেনের রুমে কেউ একজন এসে আমাকে বলে, বাহ, খিচুড়ি রান্না হচ্ছে। কতদিন হয় এই মজার খিচুড়ি খাই নাই। আচ্ছা, চাপা শুটকির ভর্তাটা বানাবেন না? অর্পণ, আপনি কেন এখানে এসেছেন? চলে যান এখান থেকে। কেন? আমি থাকলে কি সমস্যা? অর্পণ, আপনি কি যাবেন নাকি আমি চলে যাব? গিয়ে দেখাও পারলে। এই কথা বলা মাত্র আমি চলে যেতে থাকি, আর তখনই অর্পণ আমার হাত টেনে ধরে কিচেনের রুমের দেওয়ালের সাথে আমাকে শক্ত করে এঁটে ধরে। কি করছেন আপনি? খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমি কিন্তু সবাইকে ডাকবো। ডাকো তো দেখি, চিল্লাও।
জোরে জোরে চিল্লাও, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, বলো বলো। অর্পণ, তুমি কিন্তু তোমার লিমিট ছাড়িয়ে যাচ্ছ। আমি কোথায় ছাড়ালাম? ছাড়িয়েছ তুমি। দুনিয়ার আর কোনো ছেলে পাওনি? আমার ভাইকেই কেন বিয়ে করতে হলো? হায়, তোমার ভাইকে জিজ্ঞেস করো কেন তোমার ভাই আমাকে বিয়ে করেছেন। অর্পণ, হাত ছাড়ো আমার, কেউ দেখে ফেলবে। বৌমা, এই বৌমা। জি মা। মা আসছেন, ছাড়ো আমাকে। খিচুড়ি হয়েছে বৌমা? প্রত্যয় এসে গেছে। হ্যাঁ মা, এই তো হয়ে গেছে। কিরে, তুই এখানে কেন? খালামণি, খিচুড়ির ঘ্রাণে রান্নাঘরেই চলে এসেছি। কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে, দেখো দেখো। যারার হাতের খিচুড়ি অনেক মজা। খেয়ে দেখেছিস আজ? হ্যাঁ খালামণি, অনেক মজা। তুই কিভাবে জানলি? ইয়ে মানে, এই তো খিচুড়ির ঘ্রাণেই তো বোঝা যাচ্ছে। মা, আপনারা যান, গিয়ে বসুন, আমি খিচুড়ি নিয়ে আসছি। সবাই মিলে দুপুরে একসাথে খাওয়া দাওয়া হয়। সেদিন অর্পণ থেকে যায় প্রত্যয়ের বাসায়। কিছুদিন নাকি থাকবে এখানে। রাতে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছি আর ভাবছি, আগামীকাল আমাকে আমাদের বাসায় যেতে হবে। কিছু একটা বলে, যেভাবেই হোক, অর্পণ এখানে থাকা মানে প্রতিনিয়ত আমার শ্বাসরুদ্ধকর অবস্থায় থাকা। ও যেদিন চলে যাবে এখান থেকে, সেদিন আসব। আর আমি আসলেই কি না, না আসলেই কি, যার জন্য আমার এই বাড়িতে থাকা, তার কাছেই তো আমার কোনো দাম নেই। শুধু পড়ে আছি আমার পরিবার আর প্রত্যয়ের বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে। যাই হোক, সকালে মাকে বলে চলে যাব, নয়তো অর্পণ এখন কি কাণ্ড করে বসে তার ঠিক নেই। ও ইয়া, খিচুড়ি। যারামণি আপনার জন্য আজ খিচুড়ি রান্না করেছে। তাই তো বলি, আজ আসতে এত দেরি হচ্ছে কেন? খিচুড়ি রান্না করার জন্যই দেরি হচ্ছে না? জি। জবাব জি। ইফ, তোমার হাতের খিচুড়ি আর চাপা শুটকি ভর্তা কি যে দারুণ লাগে আমার, তাই না? তাই। কোনোদিন তোমাকে ভুলে গেলেও তোমার খিচুড়ি আর চাপা শুটকির ভর্তার কথা কোনো দিন ভুলবো না আমি। অর্পণ রেগে গিয়ে, জি? আরে আরে, মুখ গোমড়া করে ফেললে যে। আমি ফান করছি গাধি, ফান ও বোঝে না। তোমাকে ভুলবো কি করে আমি? যারামণিকে কি ভোলা যায়? এখন তাড়াতাড়ি লক্ষ্মী মেয়ের মতো খাইয়ে দাও তো আমায়। নাও, হাঁ করো, হাঁ হাঁ। হঠাৎ করে কয়েক সেকেন্ডের মধ্যে ভাবনায় আমি আমার অতীতে চলে গিয়েছিলাম। আর তখনই হঠাৎ কে যেন পেছন থেকে আমার হাত টেনে ধরে। অর্পণ, ছাড়ো বলছি, ছাড়ো আমায়। এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পেছনে তাকাতে আমার বুক কেঁপে ওঠে। আমি অর্পণ না, যারা, আমি প্রত্যয়। না, আসলে তোমার কেন মনে হলো আমি অর্পণ? ঠিক বুঝলাম না আমি। আর এভাবে ছাদের দিকে আগাচ্ছিলেন, আর একটু হলেই তো পড়ে যেতে। খেয়াল নেই নাকি ছাদে যে রেলিং নেই? না, আসলে হয়েছে কি, কি হয়েছে? কি রে, তোরা এখানে? প্রত্যয়, তোকেই তো খুঁজছিলাম আমি। আর যারা, তুমি এখনো এখানেই আছো? তখন না বলে গেলাম রাত করে ছাদে থাকতে হয় না, ভূত আসে। ভূত? ও, এই কথা। তাহলে কিছুক্ষণ আগে তুই আমার বউকে ভূতের ভয় দেখিয়ে গিয়েছিলিস, আর এখন আমি আসায় ও ভেবেছে তুই এসেছিস। তাই তো বলি, ও তোর নাম ধরে ধমকের সুরে কথা কেন বলছে? চলো এবার নিচে যায়, চলো যারা। এবারের মতো অর্পণ আমাকে
বাঁচিয়ে নেয়। কিন্তু আবার এমন হলে আমি চাই না আমার আর অর্পণের বিষয়টা এ বাসায় কে জানুক। আমাকে যে করেই হোক আমাদের বাসায় চলে যেতে হবে। সকাল হলে মাকে বলি আমি কয়েকদিনের জন্য বাবার বাড়ি গিয়ে ঘুরে আসতে চাই। মনটা খুব খারাপ লাগছে সবার জন্য। মাকে বললেন, অর্পণ আসলো আর তুমি চলে যাবে? ও মন খারাপ করবে তো। তাছাড়া প্রত্যয় তো সারাদিন এই ওর বিজনেসের কাজেই ব্যস্ত থাকে। ও একা একা কি করবে? ওরা কি ভালো লাগবে? তুমি থাকলে তবু একটু কথাবার্তা বলতে পারে। কোনো সমস্যা নেই খালামণি, আমিও যারাদের বাসায় বেড়াতে চলে যাই। প্রত্যয়ও চলে যাবে রাত্রে ওর কাজ শেষ করে। আমরাও বেড়ানো হলো আর যারারও ওর বাবা মাকে দেখে আসা হলো। কি যারা নেবে না আমাকে তোমাদের বাসায়? যার জন্য পালাতে চাচ্ছি সেই তো সাথে যেতে চাচ্ছে। কি করব আমি এখন? মনে মনে নেবে না কেন বৌমা? অর্পণ তোমার সাথে বেড়াতে গেলে কোনো সমস্যা আছে? কিসের সমস্যা? চলো আমরা সবাই মিলে ঘুরে আসি। প্রত্যয়, না না, সমস্যা কিসের? চলুন সবাই যায়। মা, আপনি আর বাবাও তাহলে চলুন। না মা, তোমরা ঘুরে আসো, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আচ্ছা মা, আপনারাও সাবধানে থাকবেন, বাবার খেয়াল রাখবেন। এবার প্রত্যয় আর আমি আর অর্পণ আমাদের বাসায় চলে আসি। আম্মু, বোন, আমার কাজিনরা সবাই খুশি আমাদের দেখে। আমার ছোট বোন রাফা তো সবার সামনে অর্পণকে দেখে আমাকে ইশারায় বলা শুরু করে, আপু, অর্পণ। আমি ওর মুখে চেপে ধরি আর বলি, চুপ চুপ। আসসালামু আলাইকুম। আমি অর্পণ, প্রত্যয়ের কাজিন। না বললেই চলে আসলাম বাড়িতে। খুব ভালো করেছ বাবা, আমরা খুব খুশি হয়েছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন আম্মু? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? এই তো ভালো। আব্বু কোথায়? হাই রাফামণি, কি অবস্থা? তোমার আব্বু একটু বাজারে গিয়েছেন। এই তো দুলাভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যারা যা মা, ওদেরকে ভেতরে নিয়ে যা। রাফা, তোর আব্বুকে ফোন দিয়ে বল যারা এসেছে আর আয়, আমাদের সাথে নাস্তা দিবি ওদের। আমি প্রত্যয় আর অর্পণকে নিয়ে ভেতরে যাই। কিছুক্ষণ পর রাফা সবার জন্য নাস্তা নিয়ে আসে। আব্বু ও রাফার ফোন পেয়ে আমাদের জন্য বাজার সয়দা করে আনেন। আমাদের দেখে আব্বু খুশি হন আর বলেন, এক সপ্তাহের আগে আমাদের কোথাও যাওয়া চলবে না, কমপক্ষে এক সপ্তাহ যেন আমরা থেকে যাই। দুপুরে খাওয়া দাওয়া শেষে অর্পণ আমাকে বলে, চলো তোমাদের গ্রাম ঘুরে দেখাবে আমায়। যাও যারা, তুমি একটু ঘুরিয়ে দেখিয়ে আসো, আমি একটু রেস্ট নিই, ঘুমাই একটু। আমার শরীরটা তেমন ভালো লাগছে না। রাফা, এই রাফা, এদিকে আয় তো। হ্যাঁ আপু বলো। তোর অর্পণ ভাইয়াকে আমাদের এলাকাটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আয়। আচ্ছা আপু, যাচ্ছি। অর্পণ প্রত্যয়ের সামনে আর কিছু বলতে পারেন না। রাফা অর্পণকে নিয়ে ঘুরোতে বের হয়। এদিকে প্রত্যয় আমাকে বলে, তুমিও যেতে, একটু ঘুরে আসতে ওদের সাথে, ভালো লাগতো তোমার। আমার কি ভালো লাগতো আর কি ভালো লাগতো না তা নিয়ে আপনার না ভাবলেও চলবে। আর আপনি এমন ভাব কেন সবার সামনে ধরে থাকেন? বোঝেন যে খুব ভালো স্বামী আপনি, খুব ভালো রেখেছেন আমায়। এত অভিনয় কেন চালিয়ে যাচ্ছেন সবার সামনে? আমার বাবা মা, বোন, চাচা চাচি সবাই ভাবেন
আপনি খুব ভালো রেখেছেন তাদের মেয়েকে। আপনার তাদের সাথে করা এমন সহজ সরল আন্তরিক ব্যবহারের আড়ালে যে লুকিয়ে আছে অন্য কিছু, তা কি জানে বলুন? কি খুঁজছ? অভিনয়? আপনার মেয়ের জামাই দুলাভাই এর অভিনয় খুব ভালো অভিনয় করতে পারেন আপনি। আপনাকে দেখে কে বুঝবে বলুন আপনি এসব অভিনয় করছেন? আসলে সত্যি তো এটাই, আমাদের মধ্যে সম্পর্কটা আজই মাত্র কয়েকদিনের জন্য। আর এটাকে আদৌ কি সম্পর্ক বলা যায়? কিন্তু তা আমার জানা নেই। এরপর তো আমি আর তোমা আমাদের সুখী পরিবার। চুপ করে আছেন যে? আজ এতগুলো কথা বললাম, একটার কথার যে জবাব দিলেন না। সময় হলেই পেয়ে যাবে আমার জবাব, অপেক্ষা করো। এই বলে প্রত্যয় ঘুমানোর জন্য শুয়ে পড়ে। অপরদিকে অর্পণ আর রাফা ঘুরতে ঘুরতে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা বাগান আছে, সেখানে যায়। সেখানে আমি আর অর্পণ প্রায় যেতাম, বসে বসে গল্প করতাম। আপনাকেও আর কি ঘুরিয়ে দেখাবো আমি, আপনি তো সবই চিনেন আমাদের এলাকার, বরং আমার চেয়ে বেশিই চিনেন। যাই হোক, একটা কথা জানার ইচ্ছে হলো। হ্যাঁ বলো। কেন করলেন আমার আপুর সাথে এমন প্রতারণা? অর্পণ চুপ করে আছে। কি হলো উত্তর দিন। আপনার আপু তো আমাকে সত্যিকারের ভালোবেসেছিলেন, আপনাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল, আর আপনি কিনা আমার আপুর সাথে এমন বিশ্বাসঘাতকতা করলেন। আপনি জানেন আপনার আপু 2টা মাস কারো সাথে কথা বলেনি, দিন রাত একা ঘরে নিজেকে বন্দি করে রাখত শুধুমাত্র আপনার বেঈমানির কারণে। আপনার নতুন প্রেমিকা কি এমন হয়েছিল যা আপনার আপু আমাকে দিতে পারেনি? আপনার আপু কি আপনার সেই নতুন প্রেমিকার চেয়ে কত ভালোবাসতো আপনাকে? কিভাবে আপনি আমার আপুর হাত মাঝ রাস্তায় ছেড়ে অন্যের হাত ধরেছেন? আমার আপু দিন রাত পাগলের মতো চিল্লায় কান্না করেছে জানেন? আমার আম্মু আমার আপুর কান্না দেখে নিজে কেঁদেছেন। আমার বাসার সবাই জানিয়েছে আমার আপু একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু কেউ জানে না সে বেঈমানটা আপনি। আসলে কি জানেন, আপনি আমার আপুর ভালোবাসার যোগ্যই ছিলেন না কোনো দিন। যাই হোক, অনেক কথা বললাম। জীবনে আমার আপুর অনেক ক্ষতি তো করেছেন, এখন দয়া করে একটা উপকার করুন। আপনি কখনো প্রত্যয় ভাই ইয়ার পরিবারের কাউকে জানতে দিবেন না যে আপনি আপুর পূর্ব পরিচিত, আর আপুর থেকে দূরে দূরে থাকবেন। আর আমি যদি বলি আমি তোমার আপুকে খুব শিগগিরই আমার করে নেব, তখন কি বলবে? আপনি কি মজা করছেন? হা হা হা। আমার আপু এখন প্রত্যয় ভাইয়ার স্ত্রী। পৃথিবীর কারোর সাধ্য নেই আপুকে প্রত্যয় ভাইয়ার থেকে কেড়ে নেওয়ার। আর যদি তোমার প্রত্যয় ভাইয়াই আমাকে দিয়ে দেয়, তখন আপনার মাথা কি কোনো সমস্যা হয়েছে? আপনাকে কি পাগলা গারদে দিয়ে আসতে হবে? না মিস রাফা, আমাকে পাগল গারদে দিতে হবে না, বরং তুমি আমার থেকে আজ একটা সত্য জেনে নাও, যা শুনে তুমি পাগলা গারদে চলে যেতে পারো। বোনের দুঃখে দুঃখী হয়ে এই যে এত প্রত্যয় ভাইয়া ভাইয়া করছো, ও না তোমার দুলাভাই, তোমার এই দুলাভাইও অন্য এক মেয়েকে ভালোবাসে, আর তাই সে তোমার বোনের সাথে এক বিছানা অবধি থাকে না। আমি তাদের কথা নিজের কানে শুনেছি আর নিজে চোখে দেখেছি। ক্লিয়ার? বিশ্বাস না হলে
তোমার বোনকে জিজ্ঞাসা করে দেখো। কি বলছেন এসব? জি আচ্ছা, শুনেছ, ঠিক শুনেছ। শো, আমাকে দুলাভাই ডাকার প্রস্তুতি নাও। না রাফা, কোনো দিনও না। আমি সেখানে হঠাৎ উপস্থিত হয়ে, মিস অর্পণ, আমি যদি ঘরের কোণে একজন ডিভোর্সি হয়ে বসেও থাকি, তবুও আপনাকে আমি কোনো দিনও বিয়ে করব না। কথাটা আপনি মাথায় রাখবেন। আমি এখানে এসেছি আপনাকে বলতে যে আপনি দয়া করে আমার আশেপাশে ঘুরঘুর করবেন না। আমি চাই না আপনার আমার কথা আমার শাশুড়ি কেউ জানুক। কিসের শ্বশুর বাড়ি যারা, যেখানে প্রত্যয় তোমাকে স্ত্রী হিসাবে মেনে নেয়নি? আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে এখনো কি আমাকে ক্ষমা করা যায় না? আমি তো চেয়েছিলাম আমি দেশে ফিরে তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসব, বাসায় সবাইকে রাজি করাবো, আর সাথে তোমাকেও। আমি তোমার জন্যই দেশের বাইরে পাড়ি জমিয়েছি, যাতে তোমার বাসার মানুষ বলতে না পারে ছেলে বেকার। কিন্তু আমি বাসার আগেই তুমি কিভাবে কি হয়ে গেলে কিছুই বুঝলাম না। একটা বছরে এত কিছু চেঞ্জ হয়ে যাবে আমার জানা ছিল না। যাই হোক, আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাচ্ছি। আমি স্বীকার করছি আমি ভুল করেছি। এখন সব ভুলে আমাকে একটা সুযোগ দাও। আমি আর কোনো দিন তোমায় কষ্ট দেব না। আমি সেই দিন আড়াল থেকে তোমার আর প্রত্যয়ের কথা শুনে ফেলেছি। ও যে অন্য কাউকে ভালোবাসে, তাই তোমাকে যে স্ত্রীর স্বীকৃতি কখনোই দেবে না। তাই সব ভুলে চলো, আমরা নতুন করে আমাদের জীবন শুরু করি। আমি খালামণি খালুকে সব বুঝিয়ে বলবো। আমার পরিবারকে বোঝানোর দায়িত্ব আমার। প্লিজ না করো না। কেন? কই আজ তোমার সেই প্রেমিকা যার জন্য তুমি আমাকে ছেড়েছিলে, তাকে কেন বিয়ে করছো না? দেখো যারা, আমি দেশের বাইরে যাবার আগে আমি অনুভব করি আসলে আমি ওকে না তোমাকেই ভালোবাসি। ওর সৌন্দর্যের মোহে পড়ে গিয়েছিলাম আমি। কয়েক মাসের জন্য ও মোহ ডুবে দিয়েছিলাম আমি ঠিকই, কিন্তু সত্যকারের ভালো আমি তোমাকেই বেসেছি। তা আমি ওর সাথে সম্পর্কে যাবার কয়েক মাস পরেই বুঝতে পারি। তাছাড়া ওর সাথে আমার মনের কিছুই মিলত না, আর না ও আমাকে বুঝতো। আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। আমি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করেছিলাম, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি তখন। তাই বাইরে চলে গিয়েছিলাম, আর ভেবেছিলাম দেশে এসেই তোমাকে সব খুলে বলবো আর বিয়ের প্রস্তাব নিয়ে আসবো একেবারে। যেহেতু তোমার বাবা সব সময় চেয়েছিলে তোমার পড়াশোনা শেষ হলে তোমাকে বিয়ে দেবেন, তার আগে না। তাই আমি কখনো চিন্তাও করিনি তোমার এর মধ্যেই বিয়ে হয়ে যাবে, যেহেতু তোমার পড়াশোনা শেষ হতে এখনো বাকি। যাকগে, ওসব যা হবার হয়ে গেছে। এখন আমার কথা শোনো, চলো আমরা আমাদের জীবন নতুন করে সাজাই, যেখানে থাকবে না কোনো দুঃখ, থাকবে না কোনো কান্না। ফিরিয়ে দাও না আমায়। আমি চাই তোমাকে সুখী করতে, সারা জীবন তোমার সাথে থাকতে। অর্পণের কথা শেষ হতে না হতে প্রত্যয় এখানে এসে উপস্থিত হন আর আমাকে ডেকে বলেন, যারা চলো বাসায় যাব। প্রত্যয়, আমার কথা শোনো ভাই, ভুল বুঝিস না আমায় তুই। আমি তোকে সব খুলে বলেছি, তুই শোন আমার কথা। বাসায় গিয়ে সব কথা হবে, এখানে না। আর না, যারাদের বাসায়, আমাদের বাসায় গিয়ে সব কথা হবে। যারা চলো, এখন রেডি হতে হবে, বাসায় যাচ্ছি আমরা এখনই। কিন্তু দুলাভাই, রাফা আজ না অন্য দিন এসে থাকবো। বাসায় কাউকে কিছু বলো না।
এরপর বাসায় গিয়ে আম্মু আব্বুর কাছ থেকে আমরা বিদায় নিয়ে রওনা দিই প্রত্যয়ের বাসার উদ্দেশ্যে। তারা তো কোনো মতেই যেতে দেবে না আমাদের, তবু তাদের বুঝিয়ে আমরা রওনা দিই। প্রত্যয় সবাইকে বলে আসেন মা হঠাৎ অসুখ বোধ করেছেন, তাই আমাদের এখনই যেতে হচ্ছে, অন্য সময় আসব আবার সময় নিয়ে। অর্পণ গাড়িতে বসে প্রত্যয়কে কিছু বলতে চাইলে প্রত্যয় বলেন বাসায় গিয়ে সব শুনব, চুপচাপ বাসায় চল। আমরা তিনজনে চুপচাপ গাড়িতে বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। আমি মনে মনে ভাবছি এখন কি হবে। আর হঠাৎ করে কোনো কিছু বুঝে ওঠার আগে আমাদের গাড়িটা একটা খাদে গিয়ে পড়ল, আর সেই অ্যাক্সিডেন্টে আমার হাত পায়ে আঘাত পাবার সাথে সাথে মাথায়ও আঘাত পায়। অ্যাক্সিডেন্টের 3 দিন পর আমার যখন জ্ঞান ফিরে, তখন আমি নিজেকে হসপিটালে দেখতে পাই। জ্ঞান ফেরার সাথে সাথে আমি আমার পাশে থাকা নার্সকে জিজ্ঞেস করি আমার সাথে যে আর 2 জন ছিল তারা কেমন আছে, তারা কোথায়। নার্স আমাকে বলে আপনি উত্তেজিত হবেন না, কথা বললেন না কোনো, সবাই ঠিক আছে, আপনার আত্মীয় স্বজন বাইরে আছেন, আমি তাদের ডেকে নিয়ে আসছি। নার্স বাইরে গিয়ে আমার আম্মু আব্বু এবং ডাক্তারকে ডেকে আনেন আমার কাছে। আমার আম্মু আব্বু আমাকে দেখে কান্না করতে থাকেন। নার্স আম্মু আব্বুকে কান্না করতে না বলেন। ডাক্তার আমাকে দেখে নার্সকে বলেন আপনি থাকুন, আমি ডাক্তার রহমানকে ডেকে নিয়ে আসছি। এই বলে তিনি চলে যান। ডাক্তার রহমানকে ডাকতে আর বলবেন না, আমি যেন বেশি কথাবার্তা না বলি। আম্মু আমাকে বললেন কোনো কথা বলিস না, আর চিন্তা করিস না, প্রত্যয় আর অর্পণ দুজনেই ভালো আছে। প্রত্যয় সারা রাতি হসপিটালে ছিল, কোনো জ্ঞান ফিরেনি, সেই অপেক্ষায়। আমি একটু আগে বাসায় পাঠিয়েছি, বলেছি বাসায় গিয়ে রেস্ট নিয়ে দুপুরে আসতে। আমি ফোন দিচ্ছি, একটু পরে ও চলে আসবে। একটু পরে 2 জন ডাক্তার এসে আমাকে আবার দেখেন। আম্মু আব্বুকে বললেন আপনারা বাইরে চলে যান, এখন পরে আসবেন। পেশেন্টের সামনে কান্নাকাটি করবেন না, বেশি কথা বলবেন না, পেশেন্ট এখন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আম্মুকে বলি রাফাকে আসতে বলো। এরপর দুপুরে আমার শাশুড়ি মা আর বাবা আসেন আমাকে দেখতে। তারা এসে দেখে চলে গেলে বিকালে রাফা আর অর্পণ আসে আমাকে দেখতে। আমি মনে মনে ভাবতে থাকি প্রত্যয় কেন এখনো আমাকে দেখতে আসলো না। আমি রাফা আর অর্পণকে দেখে জিজ্ঞেস করি প্রত্যয় এলো না যে? অর্পণ উত্তর দেয় ওকে এখনো জানানো হয়নি তোমার যে জ্ঞান ফিরেছে। ও বাসায় গিয়েছে, ঘুমিয়েছে একটু, 3 দিন এখানেই ছিল, তোমার অপেক্ষায় ছিল কখন তোমার জ্ঞান ফিরবে। নিজের গায়ে যে ক্ষত সেদিকে ওর খেয়ালও ছিল না, পাগলের মতো কান্না করছিল তোমার জন্য। যা দেখে আমি সত্যি অবাক হয়েছি। আজ তোমার আম্মু আব্বু বলে বাসায় পাঠিয়েছেন। আমি নিজেও অর্পণের কথা শুনে অবাক হচ্ছিলাম, যেন মানুষটার মনে আমার জন্য কোনো জায়গাই নেই। সেই মানুষটা 3টা দিন আমার জন্য হসপিটালে ছিল, এমনকি কান্নাও করছে আমার জন্য। এসব ভাবতে না ভাবতেই প্রত্যয় এসে হাজির। আমার বেডের কাছে এসে দৌড়ে আমার হাতটা ধরে কান্না করে দেয় আর বলতে থাকে মনটা খুব টানছিল জানো, তাই তো চলে এলাম, কেউ একটু জানায়নি আমায়। ঠিক আছো তো তুমি? অনেক কষ্ট হয়েছে তোমার না? খুব দ্রুত তুমি সুস্থ হয়ে যাবে, দেখে নাও, কিছু হবে না তোমার।
আমি প্রত্যয়কে মুচকি হাসি দিয়ে বললাম, কিছু হয়নি আমার, আমি ঠিক আছি। এই তো মাথায় একটু আঘাত পেয়েছি, তো সেরে যাবে। যারা, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে অনেক ভালোবাসি যারা, অনেক ভালোবাসি তোমাকে আমি, আর তোমাকে ও তোমা। আজ তোমাকে আমি সব বলবো যারা, তোমা আমার ফ্রেন্ড, ও আমার প্রেমিকা না। ওই দিন ও যা করেছে আমার কথাই করেছে, ঠিক বুঝলাম না? আজ তোমায় আমি সব কিছু বলে দিতে চাই যারা, তোমাকে হারানোর কষ্ট আমি আজ বুঝে গেছি। আমি তোমাকে কোনোভাবেই হারাতে পারবো না, এমনকি অর্পণের জন্যও না। প্রত্যয়ের কথা শুনে আর কান্না দেখে আমি, অর্পণ, রাফা তিনজনে অবাক হয়ে তাকিয়ে আছি প্রত্যয়ের দিকে। আজ তাহলে শুনে নাও আমার বুকের ভেতর লুকিয়ে থাকা কথাগুলো, যা আমি এতগুলো দিন যাবৎ বুকের মধ্যে পুষে রেখে অভিনয় করে যাচ্ছি। যারা, তুমি জানো না আমি তোমাকে কতটা পছন্দ করি। তোমাদের এলাকায় ঘুরতে গিয়ে একদিন তোমাকে দেখে আমার ভালো লেগে যায়। মনে মনে তোমাকে আমি পছন্দ করে ফেলি, কিন্তু না জানি তোমার নাম আর না জানি তোমার সম্পর্কে কিছু। সিদ্ধান্ত নেই পরে আবার গিয়ে তোমাকে খুঁজে বের করব। কিন্তু হঠাৎ একদিন বাবা বাসায় এসে আমাকে ডেকে বললেন, আমার জন্য তিনি তার এক বন্ধুর মেয়েকে পছন্দ করেছেন এবং তিনি চান তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে হোক। তাই আমি আর মা যেন পরের দিন রেডি থাকি। বাবা আমাদের তার বান্ধবীর বাসায় নিয়ে যাবেন মেয়ে দেখাতে। যদি আমাদের পছন্দ হয় মেয়েকে, তাহলে সেদিনেই বিয়ের কথা বলে আসবেন তিনি। আর তুমি তো জানোই বাবা রাগী মানুষ, তার কথার উপর মা আর আমি কোনো কথা বলতে পারি না। মাকে আমি তোমার কথা বললাম। মা বললেন, মেয়েকে চিনিস না, জানিস না, কিভাবে কি হবে? তাছাড়া তুই তো জানিস তোর বাবা কেমন, তার সাথে কাল না গেলে উপায় নেই। আর মেয়ে দেখতে গেলেই যে বিয়ে হবে যাবে এমন তো না। চল যাই, গিয়ে পছন্দ না হলে দুজন মিলে বলবো পছন্দ হয়নি, তাহলেই তো হলো। মায়ের কথায় রাজি হয়ে গেলাম, চলে গেলাম তোমাদের বাসায়। আর যখন তোমাকে নিয়ে আসলো আমার সামনে, আমি তো তখন যেন আকাশের চাঁদ পেয়ে গেলাম। আমার খুশি আর দেখে কি। মাকে বললাম, মেয়ে পছন্দ হয়ে গেছে আমার, এই মেয়ে সেই মেয়ে। মাও খুশিতে বাবাকে বললেন বিয়ের তারিখ পাকা করে ফেলতে, যদি মেয়ের বাড়ির কারো আপত্তি না থাকে। তোমার বাড়ির সবাই বিয়েতে রাজি হয়ে গেলেন, আমাদের বিয়েও ঠিক হয়ে গেল। যারা, জানো আমার বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কত প্ল্যান ছিল। ভেবেছিলাম বিয়ের দুদিন পরেই তোমাকে নিয়ে হানিমুনে চলে যাব। কতই না খুশি ছিলাম আমি আমার বিয়ে নিয়ে। দুই চোখ ভরার স্বপ্ন নিয়ে বিয়ের দিন আসলাম তোমাদের বাসায়, কবুলও পড়লাম, হয়ে গেল আমাদের বিয়ে। কিন্তু তখনই আমার সব স্বপ্ন আকাঙ্ক্ষা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, যখন আফ্রিদি আমার মামাতো ভাই তোমাকে দেখে বলল, প্রত্যয় রে, এটা কি করলি? আমি ওকে বললাম, কি আবার করলাম? বিয়ে করলাম। আরে ভাই, বিয়ে তো করলি, কিন্তু তোর বউ কে জানিস? জানবো না কেন? আমার বউয়ের নাম যারা। আরে তোর বউ তো অর্পণের গার্লফ্রেন্ড রে। কি বললিস? পাগল হয়েছিস নাকি তুই? অর্পণের গার্লফ্রেন্ডের নাম মণি, যারা না। আমাকে ও বলেছে ওর গার্লফ্রেন্ডের কথা, কিন্তু কখনো দেখায়নি। আরে ভাই, ও কাউকে ওর প্রেমিকাকে দেখাতো না, বলতো বিয়ের সময় একবারই দেখবি। কিন্তু একদিন ওরা আমাদের এলাকায় ঘুরতে যায়, ঘোরার সময় আমি ওদের দেখে ফেলি। সেই দিনেই আমার সাথে পরিচয়।
করিয়ে দিয়েছিল। তুই কি সে ওর যারাই মনি? হ্যাঁ, আমি সিরিয়াস, কারণ ওর যারাকে ভালোবেসে মনি বলে ডাকতো। সেই দিনের পরিচয়ের সময় আমাকে বলেছে। তুমি জানো, ওর কথা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তুমি তো জানোই আমাদের বিয়েটা কত তাড়াতাড়ি হয়। তোমাকে দেখে আসার 3 দিনের মাথায় আমাদের বিয়ে হয়। খুব তাড়াতাড়ি বিয়ের আয়োজন করা হয় বলে অর্পণ বিয়েতে আসতে পারেনি। তাছাড়া বিয়েতে অনেক কাজের চাপ থাকায় ওর সাথে তখন তেমন কথাও হয়নি। ও জানতো বাবার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে হচ্ছে, কিন্তু নামটাও জিজ্ঞেস করেনি, আর আমিও নিজে থেকে বলিনি। আমাদের বিয়ে হয়ে যাবার পর আমরা যখন আমাদের বাসায় চলে আসি তোমাকে নিয়ে, তখনই ভাবি তোমাকে জিজ্ঞেস করব অর্পণের কথা। কিন্তু সবাই তোমাকে এমনভাবে ঘিরে বসেছিল যে আমি সুযোগটাই পাইনি। আর ওইদিকে তো আমার বুকের ভেতর তুফান হচ্ছিল। আমি কি করলাম? এরপর হঠাৎ মনে হলো অর্পণের ডায়েরির কথা। আমি দ্রুত আমার আলমারি খুলে অর্পণের ডায়েরি বের করলাম, যে ডায়েরিতে অর্পণ ওর জীবনের কাহিনী লিখে রাখত। ও সব কিছুই লিখে রাখত ওর সেই ডায়েরিতে। আর আমাকে বলতো কখনো কিন্তু এই ডায়েরি পড়বি না, কারো পার্সোনাল ডায়েরি বিনা অনুমতিতে পড়তে নেই। ও যেদিন দেশের বাইরে যাবে সেদিন ভুল করে ওর ডায়েরিটা এয়ারপোর্টে ফেলে রেখে যায়। কিছু লেখার পর ব্যাগে রাখতে হয়তো খেয়াল ছিল না ওর। ভাগ্যের কি খেলা! সেই ডায়েরি পেয়ে আমি আবার বাসায় নিয়ে আসি। ডায়েরির উপরে বিরাট আকারে সুন্দর করে লেখা অর্পণ। ওর ডায়েরি আমি বাসায় নিয়ে আসি ঠিকই, কিন্তু কখনো খুলে দেখিনি ভেতরে জীবন কাহিনী। কারণ আমি যখনই ওর ডায়েরি দেখতে চাইতাম ও বলতো কারো অনুমতি ছাড়া তার ডায়েরি পড়া অপরাধ। তবে হ্যাঁ, আমাদের বিয়ের দিন আমি ওর অনুমতি ছাড়াই ওর ডায়েরি খুলি। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আর ডায়েরি খোলার আগে মনে মনে বলতে থাকি, এখানে এমন কিছু না পাই যাতে আমার মন ভেঙে যায়। কিন্তু বিশ্বাস করো, আমি এক মুহূর্তের মধ্যে যেন একটা পাথরের মূর্তি হয়ে যায়। যখন ডায়েরি খুলে কিছু পৃষ্ঠা উল্টাতে দেখতে পাই স্টিকার দিয়ে লাগানো তোমার একটা ছবি, আর তার নিচেই লেখা যারামণি ভালোবাসি। সেই দিন আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। কি করব আমি এখন? কিভাবে আমি আমার ভাইয়ের ভালোবাসার মানুষটাকে বিয়ে করে ফেললাম? আমি তখনই অর্পণকে ফোন দিই, আর ফোন দিয়ে বলি, আমি তো বউ নিয়ে বাসায় ফিরলাম রে, এবার তোর পালা। তখন ও বলল, আরে বাদ দে এখন আমার কথা, আজ তোদের দিন, তোরা এনজয় কর। আরে সবাই আমার বউকে ঘিরে বসে আছে, আমি ফিরে আছি, তুই বল। আচ্ছা, তোর মনির কি খবর? আর বলিস না, আমি ওকে অনেক কষ্ট দিয়েছি রে। তুই তো জানিস আমি মনিকে ভালোবাসতাম, কিন্তু পরে আমি কিভাবে যেন ঝর্ণার সৌন্দর্যের মোহে পড়ে যায়, ঝর্ণার সাথে রিলেশনে চলে যায়। ঝর্ণা ওই যে তোদের পাশের বাড়ির মেয়েটা। হ্যাঁ, আর ঝর্ণা আর মনি একই সাথে পড়াশোনা করত। একদিন মনি সব জেনে যায়, তাই মনির সাথে আমার ব্রেকআপ হয়ে যায়। বেচারাকে আমি অনেক কষ্ট দিয়েছি, ও আমাকে পাগলের মতো ভালোবাসতো। কিন্তু পরে বুঝলাম আমি শুধুমাত্র ঝর্ণার রূপে পাগল হয়েছিলাম। আমার সত্যিকারের ভালোবাসা ঝর্ণা না, মনিই ছিল, যা আমি পরে বুঝতে পারি, অনুভব করি। আমি মনিকেও ভালোবাসি রে। আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারি না রে ভাই। আমি দেশে এসেই ওকে বিয়ে করব, ওর বাসায় প্রস্তাব দেব। আমি ওর
জন্যই দেশের বাইরে এসেছি জানিস, যাতে ওর পরিবার রাজি হয়। ও আমার সাথে অভিমান করে আছে জানি, কিন্তু ওর পরিবারকে মানিয়ে ওকে রাজি করিয়ে ফেলবো। দেখিস, ও আমাকে ঠিকই ক্ষমা করে দেবে। আমি ওকে ছাড়া ভালো থাকবো না রে ভাই, ভালো থাকবো না। আমি ওকে চাই। ওকে বিয়ে করতে না পারলে একবারে বিদেশের মাটিতে চলে আসবো, দেশেই যাব না আর। আর দেশে এসে যদি দেখিস ওর বিয়ে হয়ে গেছে, হলেও ওকে নিয়ে আসবো। ওর বর তোমাকে আসতে দেবে? দরকার হলে ওর বরকে খুন করে নিয়ে আসবো। আর যদি না আসতে চায়, তাহলে ওর সামনে নিজেই মরে যাব। ও শুধু আমার, আর কারো না ভাই, আর কারো না। এই কথা বলে অর্পণ কান্নায় ভেঙে পড়ে। আমি আর ওকে কিছুই বলতে পারি না। তাই আমি তখনই মনে মনে সিদ্ধান্ত নিই, তোমার সাথে খারাপ আচরণ করব, আর তোমাকে বোঝাবো আমি অন্য কাউকে ভালোবাসি। বাবার চাপে তোমাকে আমার বিয়ে করতে হয়েছে, আর আমি সফলও হয়েছিলাম আমার পরিকল্পনায়, কিন্তু সব কিছু বিশ্বাস করে নিয়েছিলেন। আর অ্যাক্সিডেন্টের দিন তো আমার প্ল্যান মতো সব হয়েই ছিল। আমি তোমাদের সব কথা শুনে ফেলার ভান করে রাগ দেখিয়ে ভেবেছিলাম তোমাদের এই সুযোগে মিলিয়ে দেব। আর তুমি জানবে আমি তোমার জন্য আমাকে ছাড়লাম। আমি সব সময় চেয়েছিলাম তুমি আমাকে ভুল বুঝো আর অর্পণকে মেনে নাও, তোমরা এক হয়ে যাও। তাহলে বিয়ের পরের দিন রাতে আমার বাসায় থাকাকালীন কে ফোন করেছিল আপনাকে? আর ফোন পাওয়া মাত্রই যে আপনি চলে গেলেন, সেই দিন তোমা ফোন দিয়েছিল আমাকে। আমি এই শিখিয়ে রেখেছিলাম ও যেন আমাকে ফোন দেয়। আমি সেই দিন কোথাও যাইনি, তোমাদের বাসার বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার ভিতরে চলে আসি। খুব ভালো অভিনয় জানেন আপনি, খুব ভালো অভিনয় জানেন। খেলার পুতুল মনে করেছেন আপনারা দুই ভাই আমাকে না? কি চান এখন আপনি? ডিভোর্স চান? ডিভোর্স দিয়ে দেব। যারা আমার আর কিছুই চাই না, আমার শুধু তোমায় প্রয়োজন, তোমার প্রয়োজন প্রয়োজন। প্লিজ আমায় ক্ষমা করে দিয়ে তোমার করে নাও। অর্পণ এসে প্রত্যয়কে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলে, তোর মনটা অনেক বড় রে ভাই, অনেক বড়। আর আমি এই 3 দিনে বুঝে গেছি তুই যারাকে কতটা ভালোবাসিস। তোর মতো ভালো ওকে কেউ বাসতে পারবে না। ওকে কখনো কষ্ট দিস না। আজ থেকে যারা শুধু তোর, শুধুই তোর। যারা আমাকে মাপ করে দিও, সুখী হয়েও তোমরা। আসছি। এই কথা বলে অর্পণ বেরিয়ে যায়। রাফাও চলে আসে। যারা কিছু বলল না, চুপ করে থাকবে, কিছু তো বলো। যাও, দিলাম একেবারের মতো ক্ষমা করে। আমার সারা জীবনের জন্য তোমার প্রয়োজন থাকবে, আমার হয়ে সারা জীবন। প্রত্যয় আমার দুহাত ধরে বলে, থাকবো, কোনোদিন ছেড়ে যাব না তো। উস, কোনো দিন না। আমি আমার বউকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। গল্পটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।